আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ যেন যুদ্ধাপরাধী জামায়াত ইসলামের নিজস্ব ব্যাংক। দেশ দখল করার পর মাত্র 18 মাসে ব্যাংকটিকে দখল শুধু নয়, একেবারে শূন্য করে দিয়েছিল অবৈধ ইউনূস সরকারের অবৈধ রাজনৈতিক সঙ্গী জামায়াত ইসলামী। শোনা যায় পুরো নির্বাচনী খরচ মেটাতে গিয়ে এই বিশাল ব্যাংকটিকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল জামায়াত ইসলামী। ইউনূস পরবর্তী তারেক রহমান সরকার এসে আরেক দফা ইসলামী ব্যাংক নিয়ে খেলছে। চলুন জানা যাক কি খেলা হচ্ছে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা এখন দৃশ্যমান, এটিকে কোনোভাবেই একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত, রুটিন বোর্ড পরিবর্তন বা সাময়িক ব্যবস্থাপনাগত সমন্বয় বলে উড়িয়ে দেওয়া সুযোগ নেই। বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ এক ভয়াবহ বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি আবারও সেই পুরনো দখলদারদের চক্রের হাতে ফিরে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে বলে অনেকে বলছেন। বিশেষ করে যে চক্র শেখ হাসিনার সরকারের আমলে ব্যাংক খাতকে পুরোপুরি ধ্বংস করেছিল বলে অভিযোগ রয়েছে। আজ যে প্রশ্নটি জনমনে সবচেয়ে তীব্রভাবে ঘুরপাক খাচ্ছে তা হলো, আবার কি ইসলামী ব্যাংক এস আলমের হাতে যাচ্ছে? সাম্প্রতিক ঘটনাগুলো বিচার করলে এই আশঙ্কাকে নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাবে না, বরং আপনি যে প্রশ্নটি তুলতে চান সেটি সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হয়ে উঠতে পারে। প্রশ্নই আসলে ব্যাখ্যা। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওমর ফারুক খানকে হঠাৎ করে দীর্ঘ বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি এই ইসলামী ব্যাংকের সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি স্বল্পমেয়াদী ছুটি চাইলেও পর্ষদ সেটিকে অস্বাভাবিকভাবে দীর্ঘ করেছে। ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতা বলে এ ধরনের সিদ্ধান্ত সাধারণত প্রশাসনিক নয়, কৌশলগত। যখন কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাঠামো পাল্টানোর প্রস্তুতি নেওয়া হয়, তখন প্রথম ধাক্কা আসে শীর্ষ ব্যবস্থাপনায়। এমডিকে সরিয়ে দেওয়া, দীর্ঘ ছুটিতে পাঠানো অথবা ক্ষমতাহীন করে রাখা, এসবই বহুল ব্যবহৃত কৌশল। ফলে এই ছুটিকে নিছক ছুটি হিসাবে দেখা খুব সরল হলে আপনি সেটা ভাবতে পারেন। এটা কোনো সরল ঘটনা নয়, বরং এটি ক্ষমতার কেন্দ্রে পরিবর্তনের প্রথম দৃশ্যমান ধাপ। এর সঙ্গে পরিচালনা পর্ষদের সাম্প্রতিক রদবদলকে একসঙ্গে দেখলে আপনি পুরো পিকচার বা ছবিটি আপনার কাছে আরো স্পষ্ট হবে। জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক পরিচালককে সরিয়ে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ব্যবসায়িক এবং রাজনৈতিক অবস্থান এস আলম ঘনিষ্ঠ বলেই ব্যাংকিং মহল জানে। এই পরিবর্তন কেবল ব্যক্তি বদল নয়, এটি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র পাল্টে দেওয়ার আয়োজন। একজনের হাতে ক্ষমতা ছিল, তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর কাজ। বোর্ডই একটি ব্যাংকের নীতিগত দিক নির্দেশনা নির্ধারণ করে। সুতরাং বোর্ড প্রভাব বলয় পরিবর্তন মানে ঋণ নীতি, ব্যবস্থাপনা, নিয়োগ, বিনিয়োগ কৌশল, এমনকি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মালিকানার গতিপথ আসলে বদলে যেতে পারে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন। এই আইনের নতুন ধারায় কার্যত পূর্ববর্তী মালিক বা শেয়ার হোল্ডারদের পুনরায় মালিকানায় ফেরার সুযোগ তৈরি করে দিচ্ছে। আইনগতভাবে বিষয়টি পুনর্গঠন হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তব রাজনীতিতে এটি অনেক বড় একটি দরজা খুলে দিয়েছে। অর্থাৎ যেসব গোষ্ঠী অতীতে ব্যাংককে নিজেদের অর্থনৈতিক প্রভাব বিস্তারের যন্ত্রে পরিণত করেছিল, তারাই এখন নতুন আইনের সুযোগে আবার ফিরে আসতে পারে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে বিপুল অঙ্কের অর্থ দিয়ে ব্যাংকিং খাতকে টিকিয়ে রেখেছে, তার কিছু পরিমাণ অংশ পরিশোধ করলেই পুরনো মালিকরা নতুন দাবিদার হয়ে ব্যাংকে ফিরে আসতে পারবেন। এই প্রশ্ন তো সবার মনে জন্ম নিয়েছে যে কাদেরকে বসানোর জন্য। তারেক রহমানের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এই আইনটি পাশ করে ফেলল। এখানে এস আলম নামটি শুধুমাত্র ব্যবসায়িক গোষ্ঠীর পরিচয় নয়, এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অস্বচ্ছ ঋণ বিতরণ, জালিয়াতি, দখলদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ধ্বংসের প্রতীক হিসাবে আমরা এতদিন ধরে শুনে এসেছি। কিন্তু বিএনপির সঙ্গে এই টাকাওয়ালা রাজনৈতিক ব্যবসায়ীর বিশাল মহরম আগে থেকেই ছিল। অনেকেই বলেন শেখ হাসিনার সরকার ফেলতেও এই এস আলম গোষ্ঠী কাজ করেছে।
অতীতে ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংকের উপর এই গোষ্ঠীর প্রভাব প্রতিষ্ঠার পর যে ধরনের ঋণ অনিয়ম, খেলাপি সংস্কৃতি এবং আর্থিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল তার অভিঘাত এখনো পুরো খাত বহন করছে। ফলে তাদের সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি পুরো আর্থিক ব্যবস্থার জন্য বিপজ্জনক সংকেত বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা। গ্রাহকদের প্রতিক্রিয়াও এই শঙ্কাকে বাস্তব ভিত্তি দিচ্ছে। রাস্তায় নেমে মানববন্ধন, আমানত তুলে নেওয়ার হুঁশিয়ারি এবং প্রকাশ্য ক্ষোভ এসব কোনো সাধারণ ঘটনা নয়। বাংলাদেশের ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ তার মূলধন নয়, গ্রাহকের আস্থা। সেই আস্থা একবার ভেঙে গেলে কয়েকদিনের মধ্যেই তারল্য সংকট শুরু হতে পারে। বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো বৃহৎ আমানত এবং রেমিটেন্স ভিত্তিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আস্থাহীনতা দ্রুত সিস্টেমেটিক ঝুঁকিতে রূপ নিতে পারে। দেশের রেমিটেন্স প্রবাহের একটি বড় অংশ এই ব্যাংকের মাধ্যমে আসে, ফলে এর অস্থিরতা গোটা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। এখানে রাজনৈতিক সমীকরণ খুব গুরুত্বপূর্ণ। জামায়াত, বিএনপি এবং পুরনো ব্যবসায়িক গোষ্ঠীগুলোর মধ্যে যে অদৃশ্য ক্ষমতার ভাগাভাগি চলছে, ইসলামী ব্যাংক এখন তার কেন্দ্রস্থলে। একদিকে জামায়াত ইসলামী ব্যাংককে তাদের ঐতিহাসিক প্রভাব বলয়ের অংশ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ক্ষমতার বর্তমান বলয় ব্যাংকটির নিয়ন্ত্রণ নতুনভাবে পুনর্বিন্যাস করছে। এই প্রক্রিয়ায় এস আলমের প্রত্যাবর্তনের সম্ভাবনা যদি সত্যি হয়, আমি জানি সত্য, তাহলে সেটি হবে রাজনৈতিক সমঝোতা, আর্থিক সুবিধাবাদ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার এক বিপজ্জনক মিশ্রণ। কিন্তু তাতে কি আসে যায় বলেন? ক্ষমতা পাওয়া গেছে। তো সবকিছু মিলিয়ে আপনার সামনে, আমার সামনে যে বাস্তবতা, তা হলো ইসলামী ব্যাংক আবারও সেই দখল রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমডির বাধ্যতামূলক ছুটি, বোর্ড রদবদল, নতুন আইন, কেন্দ্রীয় ব্যাংকের কৌশলী নীরবতা এবং গ্রাহকদের ক্রমবর্ধমান উদ্বেগ সবকিছু একই ইঙ্গিত দিচ্ছে। এটি কেবল গুঞ্জন নয়, বরং পরিকল্পিত পুনর্দখলের লক্ষণ বলেই মনে হচ্ছে। যদি সত্যি এস আলম গোষ্ঠীর পুনরাগমন ঘটে, তাহলে সেটি হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য এক ভয়াবহ পশ্চাৎপসরণ। কারণ হচ্ছে কিছুদিন আগেও সবাই এস আলম বাংলাদেশকে শেষ করে দিয়েছে, শেখ হাসিনার সরকার সবকিছু শেষ করে দিয়েছে, আবার তাদেরকেই আনা হচ্ছে, যেখানে জনগণের আমানত আবারও রাজনৈতিক এবং কর্পোরেট স্বার্থের বলি হতে পারে। তার সোজা ভাষায় কি হয়? সোজা ভাষায় হলো ইসলামী ব্যাংকের ভেতরে যা ঘটছে তা কোনো প্রশাসনিক সংকট নয়, ক্ষমতা দখলের আর্থিক সংস্করণ। আপনি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আপনার দখল করতে হবে। আর সে কারণেই প্রশ্নটি আর কেবল প্রশ্ন নয়, বরং এক জাতীয় উদ্বেগ। আবার কি সত্যি ইসলামী ব্যাংক এস আলমের হাতে ফিরে যাচ্ছে? আমি তো দেখছি ফিরে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না? বর্তমান ঘটনা প্রবাহ আপনাকে সেটা বলছে না? আসুক, এস আলম ফিরে আসুক। এস আলমদের ফিরে আসা দরকার। বাংলাদেশের এত বড় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারা ফিরে আসবে না? আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো অ্যাবসলিউটলি বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান এবং তার যারা ঘনিষ্ঠ জন রয়েছেন, একান্ত কাছের মানুষ, মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী মহোদয়, এর বাইরে দলের যে সকল কর্তা ব্যক্তি রয়েছেন সারা বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে কথাগুলো খুব আপাত দৃষ্টিতে খুব তিতা, নির্মম এবং নিষ্ঠুর মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু বিবেকের তাড়নায় কথাগুলো বলতে হবে এই কারণে যে আজকে বিএনপি ক্ষমতায় এসেছে। সে ক্ষমতা আসার পেছনে বিএনপির অবশ্যই লড়াই আছে, সংগ্রাম আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, কিন্তু তাদের সংখ্যা কত? যদি আমরা 35% লোক ধরে বিএনপির, সেই বিএনপির 35% লোকের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3% লোক, 35% 2 to 3% লোক যারা অ্যাক্টিভলি বিএনপি করেন এবং দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, মামলা মোকদ্দমার শিকার হয়েছেন। বলা হয়ে থাকে যে বিএনপির বিরুদ্ধে লক্ষাধিক মামলা হয়েছে এবং এই মামলায় কম করে হলে বিএনপির 50 লাখ লোক আসামি হয়েছে বিভিন্নভাবে। তাহলে আপনি চিন্তা করুন যে যদি 35% লোক হয় 18 কোটি মানুষের মধ্যে, তাহলে ইট ইজ অলমোস্ট 6 crore বা 6.5 কোটি।
তো 6.5 কোটি মানুষ বিএনপি করে, সেই বিএনপির মধ্যে মামলা মোকদ্দমা ভোগ করেছেন 50 লাখ লোক বিএনপির হিসাব অনুযায়ী। আমরা মনে করি যে এই সংখ্যা নট মোর দ্যান 10-12 লাখের বেশি হবে না। তাহলে 6 কোটি থেকে 6.5 কোটি বিএনপি করা মানুষ, তাদের মধ্যে বড় জোর 10 থেকে 12 লাখ লোক মামলা মোকদ্দমার শিকার হয়েছেন আওয়ামী লীগ জমানাতে, এবং তারও একটা বিরাট অংশ হয়তো মানে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে, হয়তো বিএনপি করার কারণে, হয়তো যারা বিএনপি করেন এক পক্ষ অন্য পক্ষকে দমন করার জন্য সরকারি দলকে ব্যবহার করেছে, কমিটি নিয়ে গণ্ডগোল হয়েছে, নমিনেশন নিয়ে গণ্ডগোল হয়েছে, প্রতিপক্ষকে দমন করার জন্য বিএনপিরই এক পক্ষ অপর পক্ষে সহযোগিতা নিয়েছে। এর বাইরে অনেকের মামলা আছে একান্ত ব্যক্তিগত যে শত্রুতা, ব্যক্তিগত ব্যর্থতা বা ব্যক্তিগত সমস্যার কারণে অনেকে মামলা মোকদ্দমার শিকার হয়েছেন, যেগুলোকে ঢালাওভাবে বলা হচ্ছে যে এগুলো দলীয় কারণে মামলা মোকদ্দমার শিকার হয়েছেন। তো যেভাবেই বলেন না কেন, মাত্র 10 লাখ লোক সারা বাংলাদেশে। কিন্তু যখন আওয়ামী লীগের একটা দীর্ঘমেয়াদী রেজিমের পতন হলো, তখন এই 10 লাখ বা 15 লাখ যারা মামলায় অংশগ্রহণ করেছিল, তাদের আবার 1%ও এখানে ছিলেন না। বিরাট অংশ জেলখানাতে ছিলেন, বিরাট অংশ পলাতক ছিলেন। তাহলে সত্যিকার আন্দোলনটা কারা করেছেন? আন্দোলনটা করেছেন আপনি, আমি, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, যার যার অবস্থান থেকে আমরা রুখে দিয়েছিলাম, আমরা কণ্ঠকে উঁচু করেছিলাম এবং আমরা ঝুঁকে নিয়েছিলাম। যে যার অবস্থান থেকে ঝুঁকি নিয়েছিলাম, সর্বোচ্চ ঝুঁকি, সেটি 3 দিনের জন্য হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে আপনি 30 বছর ধরে একটা কাজ করে সফলতা পেলেন না, আর আমি 3 দিন পরিশ্রম করে সফল হয়ে গেলাম, লোকজন আমাকেই স্মরণ করবে। কাজী 17 বছর, 20 বছর, 33 বছর সংগ্রাম করেছেন, এটা সাধারণ মানুষের কাছে কখনই উপলক্ষ নয়। এটা আপনার আত্মতৃপ্তির জন্য। সাধারণ মানুষ দেখছে যে এই সময়টিতে, জুলাই আগস্ট বিপ্লবের সময় একেবারে শেষের 10 দিন, কারা মাঠে ছিলেন, কি করেছেন এবং কে কতটুকু ভূমিকা পালন করেছেন। এবং সেই জায়গাতে বুকে হাত দিয়ে দেখেন তো যে জুলাই মাসের 20 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বিএনপির কয়জন নেতা, জামাতের কয়জন নেতা রাজপথে ছিলেন, এবং ওই সময়ের বক্তৃতা এবং বিবৃতি, ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে তাদের সামাজিক কর্মকাণ্ড, লেখনী, এগুলো সামনে একটু আনার চেষ্টা করুন তো। দেখেন তো কয়জন মানুষকে আপনারা খুঁজে পান যে একেবারে শেখ হাসিনা সরকারের বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন। এমন লোক বিএনপিতে, জামাতে কয়জন আছেন? খুব অল্প, একেবারেই অল্প, নাই বললেই চলে। বাকি যারা ছিলেন তারা বেশিরভাগ 90% হলো আপনার আমার সন্তান, যাদের বয়স 30 বছরের নিচে, আর 50 বছরের নিচে যাদের বয়স, এদের সংখ্যা ধরুন 6 to 7%, আর 50 বছরের উপরে তাদের হয়তো 3 to 4% যারা রাজপথে ছিলেন। এটি হলো বাস্তবতা। এই বাস্তবতায় আমরা বিজয়ী হয়েছি, জনগণ বিজয়ী হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছে, যার কোনো কন্ট্রিবিউশন ছিল না, না গণতন্ত্রের জন্য, না সুশাসনের জন্য, না এদেশের মুক্তিযুদ্ধের জন্য, না এদেশের দীর্ঘকালের যে সংগ্রামী ইতিহাস, সেই ইতিহাসে কোনো একটি বাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস নামক একজন ব্যক্তি, তার কোনো ভূমিকা ছিল এদেশের গণতান্ত্রিক আন্দোলনে, কেউ বলতে পারবেন না। এমনকি তার সাথে যারা সঙ্গী সাথী ছিলেন, হাতে গোনা 2-1 জন ছাড়া সবাই তারই মতো তথাকথিত মার্কেটিং বয়, তথাকথিত গলাবাজ, তথাকথিত এনজিও ব্যক্তিত্ব, তথাকথিত বিদেশি অর্থে যাদের জীবন জীবিকা চলে, এবং অনেকে বিদেশিদের তাবেদার, দালাল, বিভিন্ন যাকে বলা হয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে নিন্দিত। এই মানুষগুলোর অত্যাচারে আমরা 17 মাস এরকম একটা অসভ্য সময় আমরা পার করলাম, যখন মানবতা ছিল না। সবার মানুষের যারা ক্ষমতাধর ছিল 17 মাসে,
তাদের কোনটা যে মুখ আর কোনটা যে পায়ু, কোনটা দিয়ে যে খাবার গ্রহণ করে আর কোনটা দিয়ে যে মল ত্যাগ করে, তাদের আচার আচরণ দেখে আমরা বুঝতে পারিনি। ফলে প্রথম দিকে বলা হলো যেই লাউ সেই কদু, পরে বলা হলো আগেই ভালো ছিলাম। এর প্রেক্ষিতে সেই 17 মাসের দুর্বিষহ অমানবিক দুঃশাসন যখন দূর হলো, তখন আরেকটি শাসন এলো, যেটিকে বলা হলো গণতন্ত্র, যেটিকে বলা হলো একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। এবং সেই নির্বাচনী সরকার কোনো কিছু না বললেও আমরা যারা আমজনতা, আমরা এক রাশ স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, ভালোবাসা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছি টিল নাও। এরই মধ্যে প্রায় 2 মাস চলে গেল। এই 2 মাসে কি হয়েছে বা কি হতে চলেছে? অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যেমন পেট্রোলের সমস্যা, মানে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে আমাদের অনেকগুলো অর্থনৈতিক সমস্যা দেশে শুরু হয়েছে এবং এগুলো বাড়তে থাকবে। পেট্রোলিয়ামের সমস্যা শুরু হয়েছে এবং এগুলো বাড়তে থাকবে, এগুলো আমরা মেনে নিয়েছি। কিন্তু হোয়াট অ্যাবাউট চাঁদাবাজি? চাঁদাবাজির জন্য কি হরমুজ প্রণালীর যে যুদ্ধ এ কি দায়ী? দেশে যে এইভাবে আবার হঠাৎ করে মততন্ত্র শুরু হলো, এর সাথে ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক? কিংবা ধরুন নতুন করে আবার সেই পীরকে পিটিয়ে পিটিয়ে একজন যাকে বলা হয় পীর, তথাকথিত পীর, তাকে মেরে ফেলা হলো। কিংবা আবার সেই ন্যাংটা বাবার মাজারে আক্রমণ চালিয়ে সেখানকার যে বাৎসরিক উৎসব বন্ধ করে দেওয়া হলো। কেন? এজন্য তো আসলে জুলাই বিপ্লব হয়নি, এজন্য তো শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামেনি, এজন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাড়ানোর জন্য মানুষ পাগল হয়ে যায়নি। তাহলে এই কাজগুলো কেন হচ্ছে না? পার্লামেন্ট চলছে এবং এখানে পার্লামেন্টে সরকারি দল, বিরোধী দল তারা কথাবার্তা বলছে, কিন্তু 1 দিন 2 দিন পর এই পার্লামেন্টের প্রতি মানুষের যে আগ্রহ আমি তো দেখছি না। পার্লামেন্টকে কেন্দ্র করে আমরা যে ধরনের কনস্ট্রাকটিভ কথাবার্তা আশা করেছিলাম, যেভাবে নতুন কিছু আশা করেছিলাম, কিন্তু তা না করে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে মতদ্বৈততা আমরা দেখছি এবং যেভাবে অশনির সংকেত দেখছি, একে অপরকে বিষোদ্গার করে যে সকল কথাবার্তা শুনছি, এবং বিরোধী দল এবং সরকার উভয়ই যে একটা কিচেন ক্যাবিনেট, একটা সিন্ডিকেট, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দলের যারা লোকজন, তারা মহামানব বানানোর জন্য প্রাণান্ত চেষ্টা করছেন। তার বক্তব্য তাকে লিখে দেওয়া হচ্ছে, তিনি কোথায় যাবেন, কার সঙ্গে হ্যান্ডশেক করবেন, কখন গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার সময় তিনি কি সৌজন্যতা দেখাবেন, সবার আগে তিনি কাকে গাড়িতে উঠাবেন, তারপরে তিনি কিভাবে দাঁড়িয়ে থাকবেন, এই পুরো জিনিসটি প্রি প্ল্যান করা। দেখে মনে হচ্ছে যে কেউ হয়তো দেখাতে চাচ্ছেন যে দেখুন দেখুন একজন প্রধানমন্ত্রীর কি সৌজন্যতা, গাড়ির সামনে দাঁড়িয়ে সে সবাইকে উঠে তারপর সে নিজে উঠল। তো এই জিনিসগুলো আসলে আমাদের এই সমাজে খুব অল্প সময়ের জন্য মানুষকে উদ্বেলিত করে, অল্প সময়ের জন্য মানুষকে খুশি করে, কিন্তু একটু পরে মানুষ যখন বুঝতে পারে তখন তারা হিতে বিপরীত হয়ে যায় এবং নেতিবাচক কথাবার্তা বলা আরম্ভ করে দেয়। দিস ইজ 1। 2 নম্বর হলো যে একটার পর একটা শুধু কার্ড, ফ্যামিলি কার্ড, ডিজেল কার্ড, এডুকেশন কার্ড, ছাত্র কার্ড, নাগরিক কার্ড, তারপরে কৃষক কার্ড, মানে এ যাবৎ যে কার্ডগুলোর কথা বলা হচ্ছে, এরপর হলো স্বাস্থ্য কার্ড, সাধারণ নাগরিকদের স্বাস্থ্য কার্ড, মানে অন্তত 1 ডজন কার্ড দেওয়া হবে। আচ্ছা বলেন তো, একজন নাগরিক হিসেবে আপনি পকেটের মধ্যে 1 ডজন কার্ড নিয়ে ঘোরাফেরা করছেন এই বাংলাদেশে, আপনার মেয়ের নাম মর্জিনা, আপনি মর্জিনার বাপ, আপনার বয়স 70 বছর, আপনার পকেটের মধ্যে 1 ডজন কার্ড আছে, একটা ফ্যামিলি কার্ড আছে, একটা এডুকেশন কার্ড আছে, একটা বয়স্ক কার্ড আছে, এরকম 1 ডজন কার্ড আছে। কোথায় যাবেন, কি করবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এই কার্ড নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে আপনি সিরিয়াল পাবেন,
আজকের দিনে একটা ডিজেল কার্ড নিয়ে আপনি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাবেন। এডুকেশন কার্ড নিয়ে আপনি শিক্ষা ব্যবস্থায় কি অর্জন করবেন, হোয়াট ইউ উইল ডু। এই জিনিসগুলো আসলে আমরা হজম করতে পারছি না। কারা, কেন, কিভাবে এই সমস্ত কার্ডের বুদ্ধি প্রধানমন্ত্রীকে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন, আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসেবে আমার মাথায় এই বিষয়গুলো ঢুকছে না। আর এই সকল কার্ড দিয়ে কি হবে, এর ফলে বিএনপির কি উপকার হবে, দেশের কি উপকার হবে, তারপর জনগণের কি উপকার হবে, এই তিনটি ডট আমি মিলাতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে এরকমভাবে যদি 50 লাখ কার্ড ছাপানো হয়, 12টা কার্ডে যদি 3 কোটি কার্ড বা 10 কোটি কার্ড ছাপানো হয়, এক একটা কার্ডের খরচ যদি 100 টাকা করে হয়, 10 কোটি কার্ড ছাপানো হলো 100 টাকা করে এক একটা কার্ডের খরচ। একটু হিসাব করেন তো, যারা এই কার্ডের ব্যবসা করবে তারা কত টাকা রাষ্ট্র থেকে বের করে নিয়ে গেল, জাস্ট একটু হিসাব করেন। এবং একটা সময় দেখবেন যে খাম্বা নিয়ে, হাওয়া ভবন নিয়ে যে সকল গালাগালি হতো, আগামীতে কার্ড মানে সরকারের সাথে, সরকার প্রধানের সাথে, মন্ত্রী এমপিদের সাথে এরকম কার্ড, অমুক কার্ড এরকম নাম এসে যাবে। এতে করে সরকারের কোনো কল্যাণ হবে না। কথাগুলো যত মানে তিতেই শোনানো হোক না কেন, বা আপনি মনে করেন যেগুলো তিতা কথা, কিন্তু এই জিনিসগুলো আসলে বাস্তব। এগুলো যত দ্রুত সম্ভব এগুলো বন্ধ করেন। আপনার ভান্ডারে যদি জিনিস না থাকে, হাজার কার্ড দিয়েও আপনি কাজ করবেন। আর ভান্ডারে যদি আপনার জিনিস অ্যাভেলেবল থাকে, আপনার কার্ড দরকার হয় না। এটা মুক্তবাজার অর্থনীতি। এখানে সবাইকে পরিশ্রম করতে হচ্ছে। এখানে কোনো রাষ্ট্র কাউকে খাওয়াতে পারবে না, কোনো রাষ্ট্র কাউকে চাকরি দিতে পারবে না। রাষ্ট্র যে কাজগুলো এই জমানাতে করছে, এই বিষয়ে আগে সরকারের যারা কর্তৃ ব্যক্তি তাদের একটা ধারণা নিতে হবে, হাউ এ স্টেট ইজ ফাংশনিং ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, লাইক এ ক্যাপিটালিস্ট কান্ট্রি লাইক বাংলাদেশ। ধনতান্ত্রিক একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে কি করে ক্যাপিটালিজম কাজ করে, এবং আমরা এই ক্যাপিটালিজমের আন্ডারে কিভাবে রাষ্ট্রের উন্নয়ন করব, এই প্রাথমিক পর্যায়ে হু ইজ আওয়ার মডেল। আমি যে কাজগুলো করব, আমি যে কার্ড দিচ্ছি, আমার সামনে তো একটা মডেল থাকতে হবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি এই মুহূর্তে বলেন তো যে ফ্যামিলি কার্ড দিয়ে অমুক একটি দেশ এইভাবে সফল হয়েছে, আর আপনি যদি বলেন যে না, আমাদের সামনে কোনো মডেল নেই, আমরাই একটা উদাহরণ তৈরি করব, ভালো কথা, কিন্তু সেটা এখন নয়। যখন আপনি আইসিইউতে, ইকোনমি আইসিইউতে, সরকার যখন একেবারে নতুন অবুঝ শিশু, ঠিক এই সময়টাতে পরীক্ষা নিরীক্ষা চলে না। এই সময়টাতে একেবারে রীতিমতো বুলেটিন আকারে এমন কিছু করতে হয় যেগুলো মানুষের পেট, মস্তিষ্ক, শরীরে এক ধরনের শান্তির পরশ বুলিয়ে দেবে। এই মুহূর্তে যেটি দরকার জাতীয় ঐক্য, এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সম্প্রীতি। এই মুহূর্তে যেটি দরকার, সরকার মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করবে। এই মুহূর্তে যেটি দরকার, মানুষ পকেটে হাত দিয়ে সরকারকে, রাষ্ট্রকে সহযোগিতা করবে ট্যাক্স দিয়ে। এই মুহূর্তে যেটি দরকার, যার যার অবস্থান থেকে ব্যয় কমাবে। এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো সঞ্চয় বাড়াবে ব্যক্তির এবং রাষ্ট্রের। এই কাজগুলোতে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উদ্বোধনী বাণী দেওয়া হয়নি। খাল কাটো, ওই খালে এটা ছাড়ো, ওই খালে কচুরিপানা পরিষ্কার করো, তারপর এখানে কৃষক কার্ড, ওখানে অমুক কার্ড, তারপরে এই যে 11-এর সময় কি কি করেছে, মানে গত 60 দিনে যা কিছু করা হয়েছে সেইগুলো দেশের জন্য, জাতির জন্য, কালের জন্য ইমিডিয়েটলি উইদিন 1 মাসে ফলাফল আসবে, ভালো ফলাফল আসবে, আউটপুট আসবে, জিডিপিতে যোগ হবে, মানুষের মনোবল বাড়াবে, মানুষের অস্তিত্ব রক্ষা করবে, এরকম একটা কাজও এখন পর্যন্ত সরকার করতে পারেনি। যে ভুল ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, তাকে একটা স্বর্ণ সময় দেওয়া হয়েছিল। কোনো মানুষ 6 মাস তাকে নিয়ে কোনো কথা বলেননি।
এই 6 মাসের মধ্যে পুরো বাংলাদেশ গান করে দিয়েছে। একইভাবে তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছেন, সবাই ধরে নিয়েছিল যে তাকে একটা হানিমুন পিরিয়ড 3 মাস দেওয়া হবে, নট মোর দ্যান দ্যাট। তিনি বলেছেন 6 মাস পর তিনি মূল্যায়ন করেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাস সময় দিয়ে মানুষ যে ভুল করেছে সেই ভুল বিএনপির জন্য করবে না। বিএনপির আফটার 90 ডেজ দেখবেন বিএনপির 14 গোষ্ঠী ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে বিএনপির যারা প্রতিপক্ষ। কাজেই কথাগুলো তিতা শোনাচ্ছে, কিন্তু মাথা ঠান্ডা করুন, মনকে স্থির করুন এবং ভাবুন যে কাজ করছেন আপনার হৃদয়ে সাড়া দিচ্ছে কিনা, যে কাজ করছেন জনগণ দেশের কি আসলে কল্যাণ হচ্ছে, যে কাজ করছেন সেই কাজে 100 টাকা রাষ্ট্র থেকে যদি খরচ করেন রাষ্ট্রের ভান্ডারে 200 টাকা জমা হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে আপনি ভুল কাজ করছেন। মহান আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।